বললেন যে অবৈধ সরকারের পতন তারা চায়নি। এই কথাটা আপনারা এখন বলছেন কেন? যখন সরকার গঠন করা হলো, অন্তর্বর্তী সরকারটা হলো এবং তাদেরও সমর্থন নেওয়া হলো, তারা ঘোষণা দিল এবং তারা বলল যে প্রধান উপদেষ্টা কে হবেন। সেই সময় তো আপনারা এরকম কথা বলেননি। এখন কেন বলছেন এটা? বললে এই কারণে যে ঠিক আছে, আন্দোলন সফলে একটা সরকার পতন হয়েছে, এটাই আমাদের কাছে বড় ব্যাপার ছিল। তারা যে এখন সরকার গঠন করে এই সরকার তাদের মধ্যে থেকে পরিচালিত করে তারা সবকিছুই অস্বীকার করে, এই যে বিএনপি লক্ষ লক্ষ কর্মীদের ত্যাগকে অস্বীকার করে, রক্তদানকে অস্বীকার করে, তখন স্বাভাবিক ইতিহাস বের আসবে না? এটা অস্বীকার করে একজন লোক আমার সামনে বলতে পারবে যে আমরা 5 তারিখে 5ই জুলাইয়ের আগে একদিন স্বপ্ন দেখছিলাম এই সরকারের পতন ঘটাবো, আমরা সংস্কার করবো, গণপরিষদ নির্বাচন করবো, 72 সালের সংবিধানকে শুনে ফেলে দেবো? একবার তারা বলতে পারে কেউ স্বপ্ন দেখেছিল? আমি আমি কেউ দেখে, কেউ বলতে পারে? আমি আসছি হাবিবুর রহমান হাবিব। হ্যাঁ, সামান্তা আপনি বলেন। আজ পর্যন্ত যতগুলো লড়াই সংগ্রামের ইতিহাস আছে বাংলাদেশের, যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা লড়াই সংগ্রামের ইতিহাসের সাথে চাকরি এবং বৈষম্য এই বিষয়টি জড়িত আছে। আমাদের যে মুক্তিযুদ্ধ সেটাও কিন্তু এই চাকরির মধ্যে বৈষম্য এই বিষয় থেকেই শুরু হয়েছিল। তো এই যে বোঝাপড়া, মানে বাংলাদেশের মানুষের চাকরি হচ্ছে তার একটা সবচাইতে তার কাছে সবচাইতে লোয়েস্ট ডিগনিটির একটা অংশ, যে এই মর্যাদাটুকু না পেলে আর কি দিতে পারে রাষ্ট্র। তাহলে এই জায়গাটা নিয়ে বাংলাদেশের মানুষের যে ফাইট, সেটাকে চরম ভাবে যে হেয় করার বিষয়টা, এটা একটু নোট দিয়ে রাখতে চাই। আর সেকেন্ড রিপাবলিকের কথাটা আমরা কেন বলি আজকে, এই যে যতটুকু আমরা শুনলাম, এটা একটা খুব ভালো উদাহরণ হয়ে থাকবে। কারণ এভাবেই করে ইতিহাসকে বিকৃত করার কন্টিনিউয়াস একটা প্রসেস চলতে থাকবে। এটা মুক্তিযুদ্ধকে নিয়ে হয়েছে, এবার এই অভ্যুত্থানকে নিয়েও হবে। তো এই যে দেখলেন যে কিভাবে ডাইমেনশনটা আপনি নিজেই প্রশ্ন করতে বাধ্য হলেন, যে আপনি অবশ্য খুবই মাইল্ডলি বলেছেন, সবচেয়ে পোলাইটলি বলেছেন, কিন্তু এই যে প্রশ্নটা করতে আপনি বাধ্য হলেন শেষ পর্যন্ত, এরপরে দেখবেন যে আরো আরো নানান রকমের ব্যাখ্যা বিশ্লেষণ আসবে। প্রধানত যেটা করা হবে যে আমাদের দেশে অভ্যুত্থান বলে কিছুই হয়নি এমন একটি বাতাবরণ তৈরি করা হবে, এমন একটি হাওয়া আনা হবে। এবং বাংলাদেশে যে ধরনের পরিবর্তন দরকার উনি বলেছেন যে আগে কোনোদিন আমরা ভেবেছি কিনা। গতকাল নাহিদ ইসলাম আসিফ মাহমুদের বইয়ের যে অনুষ্ঠান, মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উনি খুবই ফানি বিষয়টা এই মুহূর্তে, যে উনি আজকে বলছেন কিন্তু গতকালই নাহিদ ইসলাম বলে ফেলেছেন যে গত 5-7 বছর ধরে আমরা প্রতিদিনই চিন্তা করেছি হাসিনার পতন কিভাবে হবে। আমরা পার্সোনালি আমরা অনেকেই আমাদের যারা একসাথে আমরা রাজনীতি করেছি দীর্ঘদিন, আমরা কখনোই হচ্ছে বিসিএস দেওয়ার কোনো চিন্তাও করিনি, আমাদের স্বপ্নের কোনো মানে অংশ বিসিএস জুড়ে ছিল না। কিন্তু আমরা বাংলাদেশের তরুণদের যে আকাঙ্ক্ষা, যে চাকরির যে বৈষম্য এবং চাকরি যে তারা পাচ্ছে না, এই মানে এই হাহাকারকে আমরা বুকে ধারণ করেছি। এবং আমরা 2013 সাল থেকে আমরা গণপরিষদের কথা বলে আসছি, যদি ভুল না বলে থাকি আমরা দুই আমি হাজার তেরো আমি সাল এখ- থেকে আমি আরেকটু প্রশ্ন করতে চাইছি এখানে সামান্তা। আমরা বুঝেছি, কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখছি পাল্টাপাল্টি অভিযোগের বিষয়গুলো চলে আসছে। আপনারা ঐক্যবদ্ধভাবে যে শক্তি ছিলেন সেই শক্তি যেন দুর্বল হয়ে আসছে, সে ঐক্যটা আমরা দেখছি না। না, ঐক্যটা যেমনটি কেন হাবিবুর কেন রহমান আমরা হাবিব দেখছি না? বললেন যে গণঅভ্যুত্থানের আগে বিএনপির যে ত্যাগ, বিএনপির নেতাকর্মীদের উপর যে জুলুম নির্যাতন হয়েছে সেটাও আপনারা সবসময় স্বীকার করেন না। এই যে আমরা মানে স্বীকার করি। আমি একটু উত্তরটা দেই আপা। আহ আমরা স্বীকার করি, কিন্তু স্বীকারকে কোনো সমাধান আনবে? বিএনপি এবং জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যারা নেতাকর্মীরা মাঠে আছেন, তারা যেই পরিমাণে জুলুমের শিকার হয়েছেন, এই 15 বছরের জুলুমের বিচার কি তারা চেয়েছেন? চাইলেই সেটা কি মাত্রায় চাচ্ছেন? আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার জন্য, তাদেরকে নিষিদ্ধ করার জন্য যে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন, যে বিচারিক জায়গাটা নিশ্চিত করা প্রয়োজন, সেটার জন্য কিন্তু কোনো রাজনৈতিক দলকে আমরা সেইভাবে সোচ্চার হতে দেখছি না। সেটা তাদের প্রাইমারি ম্যান্ডেট না। তাদের প্রাইমারি ম্যান্ডেটটা কি? নির্বাচন। নির্বাচনের সাথে কি সম্পর্কযুক্ত তারাই বলেন এটা ক্ষমতা, আমরা কিন্তু ক্ষমতা বলি না। তাহলে তাদের কাছে তাদের প্রায়োরিটি খুব পরিষ্কার, তাদের নেতাকর্মীদের জীবন, তাদের নেতাকর্মীদের পরিবার তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, এবং বিচার তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ নির্বাচন এবং সেটার মোতাবেক ক্ষমতায় আসীন হওয়া। তো আমরা আমাদের যেই তরুণ জেনারেশন এবং যাদের মাধ্যমে যাদের হাত দিয়ে আমরা অভ্যুত্থানটা ঘটতে দেখেছি, গণ অভ্যুত্থান বলেন এবং যে গণপরিষদ, এই যে দাবি দাওয়াগুলো এখন আসছে, এখানে আমরা এই গণপরিষদ আমরা চাচ্ছি কারণ বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক সমাধান প্রয়োজন। আমরা আর কোনো রক্তক্ষয়ী সমাধান দেখতে চাই না।
এই যে 90-এর কথাটা বলা হলো, 90-এ যে 3 দলীয় যে রূপরেখা, সেটা ভঙ্গ করেছে কে প্রথমে? এই ইতিহাস তো আমরা করতে চাই না, কিন্তু এই বিভাজনগুলো আসলে কারা এই মুহূর্তে তৈরি করছে?